তুমি যত বেশি কি খাবা, যত বেশি ইয়া সুগার খাবা, তত বেশি কি হবে, ইনসুলিন রিলিজ হবে তোমার শরীরে। কারণ কি, ইনসুলিনের কাজ কি, সেলের ভিতরে গ্লুকোজ ঢুকিয়ে দেওয়া। দৌড়ে দেওয়া যায়। তাহলে এটা কি হবে, তুমি যত গ্লুকোজ নিবা তত কি হবে, ইনসুলিন রিলিজ হবে। তাহলে বাড়তেছে না ইনসুলিনের পরিমাণ? আমি কি বুঝাতে পারছি? তাহলে এখান থেকে কোশ্চেন আসলে পারা যাবে? হ্যাঁ। ইনশাল্লাহ ভাই। আচ্ছা। ভাই পার্টিশন মেকানিজমটা কিভাবে হলো, চাইল্ড বার্থটা হ্যাঁ, পজিটিভ? লেবার পেইন আস্তে আস্তে বাড়ে না? ও আচ্ছা আচ্ছা, জি ভাই। লেবার পেইন কি হয়, আগে প্রথমে কি থাকে, ফার্স্ট জি স্টেজ, স্যার, সেকেন্ড ভাই স্টেজ, কম থার্ড থাকে, স্টেজ। পরে আস্তে 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 বাড়ে। আস্তে কি হয়, পেইন বাড়ে না? জি ভাই। আচ্ছা। তো এইবার আসো নেগেটিভ। নেগেটিভে কি হবে, আস্তে আস্তে যে কোনো জিনিস শুরু হলে আস্তে আস্তে কি হবে, এটা উল্টাটা হবে, তাই না? উল্টাটা কমবে। হবে, তাই না, কমবে। এটা দেখো, এটা এটা সাইকেলটা কি হবে, কোন সাইকেল, এটা হচ্ছে দেখো, রেগুলেশন অফ প্লাজমা কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় শরীরে, যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তোমার শরীর কি করবে, কার্বন ডাই অক্সাইড আরো বাড়াবে না কমাবে? কম্পেনসেট করবে, কমাবে। কম্পেনসেট করবে না? শরীরে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে কি হবে, রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন রেস্পিরেটরি। হবে। স্টিমুলেশন হ্যাঁ। হয়ে কি করবে, বেশি বেশি শ্বাস নিবা, যতবার শ্বাস নিবা অক্সিজেন নিবা, কার্বন ডাই অক্সাইড বের করে দিবা। তাহলে কি করলা, কার্বন ডাই অক্সাইড লেভেল বেড়ে গেছে, কার্বন ডাই অক্সাইড লেভেল কমায় দিলা, তাহলে কি হলো, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তারপরে হচ্ছে রেগুলেশন অফ অ্যাসিড বেস। ঠিক আছে, যদি অ্যাসিডিক হয়ে যায়, আমাদের শরীর কি করবে, অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, তোমার শরীর এখন কি করবে, বেজের পরিমাণ বাড়াবে, বাড়ায় দুইটা নিউট্রালাইজ করবে। হ্যাঁ, হ্যাঁ। তাই না? রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, যদি পানির পরিমাণ যদি কমে যায়, তাহলে শরীরে পানির পরিমাণ বাড়াবে, আর পানির পরিমাণ বেড়ে গেলে শরীরে পানির পরিমাণ কমাবে, কমাবে। তাই না? টেম্পারেচার রেগুলেশন, টেম্পারেচার যদি বেড়ে যায়, টেম্পারেচার কি করবে, কমানোর চেষ্টা করবে না তোমার শরীর। জি ভাইয়া। তারপরে রেগুলেশন অফ হরমোনাল ব্যালেন্স। হ্যাঁ, হরমোন, যে কোনো একটা হরমোন তার কার্যকারিতা, এই যে যেমন এখানে দেখো, এফএসএস কি করলো, এটাকে বাড়ালো না, ম্যাচুরেশন করলো না, ম্যাচুরেশন করে পরবর্তীতে এটা কমায় গেল না আবার, বুঝো নাই? আচ্ছা। মনে করো যে তোমার ঠান্ডা এই কি গরম লাগছে, বাসায় এসে এসি দিলা, হ্যাঁ একদম 15-তে দিয়ে দিলা, কিছুক্ষণ পর দেখলা কি লাগছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা তাহলে লেগে যাচ্ছে। এসি বন্ধ করে দেবা না? তো যে কোনো হরমোন এর কাজ সম্পাদন হওয়ার পরে এটাকে ইট শুড বি পাওয়ার অফ, এটা অফ করা লাগবে না? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কি হয়, বন্ধ হয় না? জি ভাই, বন্ধ না হলে তো কন্টিনিউ চলতে থাকবে। বন্ধ না হলে কন্টিনিউ চলতে থাকবে না? এই জি ভাইয়া। মাথা বলতেছে, লাইনে আসতে একটু দেরি লাগবে। আচ্ছা, তারপর রেগুলেশন অফ ক্যালসিয়াম, সেরাম ক্যালসিয়াম লেভেল যদি বাড়ে, প্যারাথাইরয়েড হরমোন কি হয়, কমবে। প্যারাথাইরয়েড হরমোন কমে না বাড়ে? ক্যালসিয়াম লেভেল বাড়লে প্যারাথাইরয়েড হরমোন বাড়লে পারে না কমে মানে। না? ক্যালসিয়াম লেভেল বাড়লে ক্যালসিয়াম লেভেল কমাবি না তুই, নালে কি হবে, হাইপার ক্যালেমিয়া হয়ে যাবে না? হাইপারক্যালেমিয়া হয়ে যাবে। ভাই এক কথায় কি বলা যায়, যে কোনো প্রকার ব্যালেন্স হচ্ছে নেগেটিভ ফিডব্যাক? কারণ বেড়ে যাওয়া ওইটাকে কমাই দিচ্ছে, মানে ব্যালেন্স করতেছে, তার মানে নেগেটিভ ফিডব্যাক। না, উল্টা পাল্টা থিওরি বানাস না, পরীক্ষা হলে যা ধরা খাবি। থিওরি হচ্ছে কোনো কিছু, কোনো কিছু যদি বাড়ায়, এটা যদি পরবর্তীতে সেই মেকানিজমটা যদি আবার বাড়ায় দেয়, দ্যাট ইজ পজিটিভ। আর যদি কোনো কিছু বেড়ে গেছে সেটা যদি কমায়, সেটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? হুম। আচ্ছা, এরপরে আসো, পরের পেজে দেখো। ধরেন কোনো কিছু কমে গেছে, ওটা আরো কমে গেল, তাহলে সেটা কি হবে? সেটা পজিটিভ। পজিটিভ হচ্ছে। মানে সেম জিনিস যদি হয়, জি জি। হ্যাঁ কমে গেছে আরো কমে গেল, তাহলে এটা কি, এটা হচ্ছে পজিটিভ। কিন্তু উল্টা যদি হয়, কমে গেছে বেড়ে দিছে, এটা কি, নেগেটিভ। 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 ঠিক আছে? হ্যাঁ, তাহলে ভাইয়া মানে একটা হ্যাঁ, মানে বাড়ছে, আরো বাড়ছে, সেটাও পজিটিভ, কমছে ওটা আরো কমছে, ওটা কমছে আরো কমছে, ওটাও এটাও পজিটিভ। পজিটিভ। এটাও বাড়ছে, পজিটিভ। বাড়ছে কমাইছে, এটা কি, বা কমছে বাড়াইছে, এটা তাহলে নেগেটিভ। নেগেটিভ হবে। কমছে বাড়ছে, এটা কি, নেগেটিভ। 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 জি ভাইয়া, ঠিক আছে। এবার ক্লিয়ার? জি জি। আচ্ছা, এরপরে আসো দেখো, মেমব্রেন ট্রান্সপোর্ট। হুম, তাই না? আমরা জানি যে আমাদের সেল কি নিয়ে গঠিত, প্লাজমা মেমব্রেন নিয়ে গঠিত, তাই না? প্লাজমা মেমব্রেন সম্পর্কে একটু নলেজ থাকতে হবে। অপু, মন খারাপ?
হুম, মন খারাপ। ট্রান্সপোর্ট, মেমব্রেন ট্রান্সপোর্ট বলতে কি, মেমব্রেনের ভিতর দিয়ে যে জিনিসগুলো যাওয়া আসা করে, তাই না? এক সেলের বিরুদ্ধে থেকে আরেক এক সেল থেকে আরেক সেলে যায়। বা আমরা জানি আমাদের শরীরে কি আছে, হ্যাঁ, ইন্টার ফ্লুইড পড়ছিলাম না, মনে আছে? জি ভাই। ইন্টারসেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ফ্লুইড। এগুলো মনে আছে? আচ্ছা, জি ভাইয়া। এই জন্য বলছিলাম যারা রিসেন্টলি পড়ছো তাদের জন্য খুবই খুবই ভালো একটা জিনিস। ম্যাক্সিমাম জিনিসই তোমাদের পড়া আছে। তাহলে এই একটা সেল, এই এটা সেল, তাই না? এভাবে আমাদের শরীরে কি থাকে, অসংখ্য বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল থাকে, তাই না? 10,000 ট্রিলিয়ন না কতটুকু এরকম একটা সংখ্যা আছে। তাহলে তাহলে প্রত্যেকটা সেল আলাদা আলাদা কি আছে, এরকম মেমব্রেন আছে, তাই না? আচ্ছা, তো এই সেলের ভিতরে কোনো কিছু ঢোকার জন্য অবশ্যই মেমব্রেন কি করতে হবে, ক্রস করতে হবে, তাই না? তোমার বাসায় ঢুকতে হলে তোমার বাউন্ডারি ক্রস করতে হবে না? তো বাউন্ডারি কি সবাইকে ক্রস করতে দেবা? সবাইকে যদি ক্রস করতে দিতা তাহলে তো আর বাউন্ডারি থাকতো না, তাই না? তাইলে তো বাউন্ডারির প্রয়োজনই নাই ভাই। সিম্পল, ওটাই ছিল। তাই না? সবাই যদি অ্যালাউ হইতো তাহলে বাউন্ডারি দেওয়া লাগতো না। তাহলে সেলের যেহেতু বাউন্ডারি আছে তাহলে নিশ্চয়ই কি এর মধ্যে কেউ কোনো একটা শর্ত নিয়ে তোমাকে যাইতে হবে, তাই না? যেমন ক্যান্টনমেন্টে তুমি কখন যাইতে পারবা, যদি কোনো অফিসারদের অনুমতি থাকে একটা, তাদের কোনো গেস্ট হইলে, অথবা নিজে যদি অফিসার হও। তাহলে এই যে সেলের যে মেমব্রেন, হ্যাঁ, মেমব্রেনের এরকম একটা প্রপার্টি আছে, ওদের নিজস্ব একটা কি আছে, সক্রিয়তা আছে, যে এর ভিতর দিয়ে কে যাবে না যাবে এগুলো, হ্যাঁ, নিয়ন্ত্রণ করে এই মেমব্রেন গুলো, ঠিক আছে? তাহলে মেমব্রেনের ভিতর দিয়ে কোনো কিছু ঢোকা বা বের হওয়াকে কি বলা হয়, মেমব্রেন ট্রান্সপোর্ট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ট্রান্সপোর্ট গুলো দেখো কি হতে পারে, অ্যাক্টিভ হতে পারে এবং প্যাসিভ ট্রান্সপোর্ট হতে পারে। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। অ্যাক্টিভ মানে কি, যেটা নিজে কষ্ট করে অর্জন করা, তাই না? যেটাতে কি লাগে, তোমার শক্তি লাগে, যেখানে পাওয়ার লাগে, হ্যাঁ, সেটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যেখানে পাওয়ার লাগে না, এমনি এমনি হয়, সেটাকে বলা হয় প্যাসিভ। আচ্ছা, মনে করো একটা বেলুন, বেলুনের ভিতর তুমি বাতাস ঢুকাতে দাও, কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। আর বাতাস বের করার সময় কষ্ট লাগবে? এমনি এমনি বের হয়ে অটোমেটিক। যাবে না? আবার তোমার তোমার বাসায় যে পানির ইয়েতে তোলে, ট্যাঙ্কির উপরে তোলে, তোলার সময় কি লাগে, মোটর চালু করা লাগে না? ওইখানে এনার্জি লাগে না, কারেন্ট লাগে না? কিন্তু উপর থেকে নিচে নামার সময় কোনো মোটর লাগে? তাহলে দেখছো, তাহলে তোলার সময় কি করতে হচ্ছে, যখন তুমি কোনো এনার্জি প্রয়োগ করে কোনো কাজ করতেছো, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর প্যাসিভটা হচ্ছে যেখানে কোনো এনার্জি লাগে না। তো আমাদের শরীরে যে এনার্জির মূল ইয়ে হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। এইটা যদি ইউজ করে কোনো কোনো ট্রান্সপোর্ট সম্পাদিত হয়, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যদি এটিপি না লাগে, এমনি এমনি যদি হয়, তাহলে সেটাকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে? তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট আমরা মোটামুটি সবাই জানি। মনে করো যে এক গ্লাস পানি নিলা, পানির ভিতরে কিশমিশ দিলা, কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, কিশমিশ ফুলে যাবে, দেখছো সবাই? জি এটা ভাই। এটা ওই জি ভাই। ইন্টারমিডিয়েট পড়া না, অসমোসিস, হ্যাঁ? জি ভাই। আচ্ছা, তো আবার তাহলে এটা দেখো অসমোসিস। আর ডিফিউশন কি, দেখো দুই ধরনের ডিফিউশন আছে, একটা সিম্পল ডিফিউশন আর একটা হচ্ছে ফ্যাসিলিটি। ফেসিলিটি। এটা যে কোনো ধরনের ডিফিউশন এবং অসমোসিস, এই দুইটাই হচ্ছে কি প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ। ডিফিউশন বলতে কি, ঘরের মধ্যে একটা সেন্টের বোতল খুলে ফেললা, তাহলে কি হবে, পুরো ঘর ছড়ায় পড়বে না? দ্যাট ইজ ডিফিউশন, ঠিক আছে? আচ্ছা, আমাদের মূল ইয়া হচ্ছে যে তাহলে এগুলো হচ্ছে কি প্যাসিভ ট্রান্সপোর্ট, ডিফিউশন আর অসমোসিস, এই দুইটা মনে রাখবা, যে যে কোনো ডিফিউশন বা অসমোসিস এগুলো হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি, অ্যাক্টিভ হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি। তাহলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি, যেখানে সরাসরি সরাসরি লিখে রাখো, যেখানে সরাসরি এটিপি ব্যবহার হয়, যেখানে সরাসরি কি হয়, এটিপি ব্যবহার হয়, যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্প, তারপরে হচ্ছে ক্যালসিয়াম পাম্প, তারপরে হচ্ছে হাইড্রোজেন পাম্প। দেখো তোমাদেরকে একটা ক্লু দিয়ে রাখছে, কি ক্লু বলো তো? পাম্প, তাই না? পাম্পে সবসময় এনার্জি লাগে না? এনার্জি ছাড়া হুম। পাম্প ব্যবহার করতে পারবা? না তাহলে ভাই। যে কোনো না। কিছুর সাথে সাথে যদি পাম্প শব্দটা থাকে তাহলে দ্যাট ইজ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মনে থাকবে? আচ্ছা, কিন্তু স্যাররা তো তোমার চেয়ে বেশি বুদ্ধিমান, পাম্প শব্দটা দিবে না,
হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্ট দিবে বা চ্যানেল দিবে, ঠিক আছে? এই জন্য একটু মনে রাখতে হবে। তাহলে জাস্ট তিনটা মনে রাখা তো খুবই সহজ। তাহলে এখানে কি হয়, এখানে সরাসরি কি হয়, উইথ দ্য হেল্প অফ এটিপি সরাসরি ট্রান্সপোর্ট সংঘটিত হয়। এখন আসো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি, এইটা আমাদেরকে বুঝতে হবে। এইটা বুঝলে আমাদের পড়া মোটামুটি একটা সাইজের মধ্যে আসবে। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই যে ডিসেম্বর মাস চলে গেল না, ডিসেম্বর মাসে বিভিন্ন ধরনের ছাড় দিত না, কিনছো কিছু? একটা কিনলে আরেকটা ফ্রি, কিনো না? তাও ভাই কিনো না? তোর তোর ওয়ান কেনাকাটাও কেনাকাটাও করিস না, ডাক্তারিও করিস না, লেখাপড়াও করিস না, করিসটা কি সারাদিন? ওরে ভাই এখানে এখানে মূল জিনিসটা কি দেখো, তুমি একটা জিনিস কিনতেছো, সাথে আরেকটা জিনিস অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ। তাহলে মূল নীতি কি? তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মূল নীতি, একটা এটিপি, একটাতে এটিপি ইউজ হবে কিন্তু অপরটাতে দেখো একটার জন্য তুমি পে পে করছো, তাই না? পেমেন্ট তো একটার জন্য দিছো। সাপোজ মনে করো যে কি কিনছো এখন, সবচেয়ে বেশি কি, কার সাথে কি ফ্রি দেয়? মেয়েরা বল, কি ফ্রি পেয়েছিস? ভালো করে শোন, তোর যে টাকা বা সেটাই তো এনার্জি, তাই না? বডি সেলের তো আর ইয়ে নাই, কি টাকা নাই, তাই না? ওদের এনার্জি মানে এটিপি। তার মানে তোর যে টাকা, এটা কার পিছনে খরচ করছিস বলতো? মোবাইলের পিছনে না হেডফোনের পিছনে? মোবাইলের পেছনে। মোবাইলের পিছনে। তাহলে তুই মোবাইল, তোর শর্ত হচ্ছে মোবাইল কিনছিস, সেই জন্য কি পাইছিস? হেডফোন পাইছিস। সবাইকে কি দিছে? না ভাই। তার মানে এখানে তোর টাকা কিন্তু সেকেন্ডারি ভাবে তোর টাকা কিন্তু ইউজ হচ্ছে, কিন্তু স্পেসিফিক ভাবে ওই জিনিসটার জন্য না। আমি কি তোদেরকে বোঝাতে পারছি? তো তোর টাকা, তোর পকেটের টাকা যাচ্ছে না? যাচ্ছে, কিন্তু ওই রাইট জিনিসের জন্য আছে। তুই টাকা পে করিস না, পে করছিস অন্যটার জন্য। আচ্ছা, এইটার একটা সিম্পল একটা উদাহরণ দিই। আমরা যে ওরসালাইন খাই, তাই না? মনে আছে ওরসালাইন? জি ভাই। খাস না? ওরসালাইনও খাস না? ওরসালাইনের দাম 5 টাকা, কি জন্য বললি টাকা নাই ভাই? না ওরসালাইনও খাস নাই? আচ্ছা, তাহলে ওরসালাইনের মধ্যে কি থাকে বলো তো, কম্পোনেন্ট জানো? ওরসালাইনের মধ্যে কি থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। গ্লুকোজ থাকে ভাই সেগুলোর মধ্যে কি থাকে? এই যে সোডিয়াম তুমি খাইলা, হ্যাঁ, সোডিয়াম থাকে, ক্লোরাইড থাকে, সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে গ্লুকোজ থাকে। গ্লুকোজ বুঝতে পারছো? তাহলে এই যে, হ্যাঁ, কি হয়, তোমার সেলের এখানে সোডিয়ামের সাথে গ্লুকোজ একটা কো ট্রান্সপোর্টার থাকে, ঠিক আছে? এই ট্রান্সপোর্টারের কাজ কি, সোডিয়াম ভিতরে যাবে, কি হবে, সোডিয়াম ভিতরে যাবে, এটার জন্য কি লাগবে? এটিপি লাগবে, সাথে গ্লুকোজ সাথে সাথে ঢুকে যাবে। যেমন ওই যে রেস্টুরেন্টে আছে না, কি 3 জনের জন্য ইয়ে করলে একজন ফ্রি, পেমেন্ট করলে, এরকম আছে না? বুফেতে মাঝে মাঝে এরকম অফার দেয় না, যে 3 জন বাই বাই 3 get 1 ফ্রি। ঠিক আছে, ঠিক সেম ভাবে দেখো, তাহলে এখানে এখানে গ্লুকোজ সেলের ভিতরে ঢোকার জন্য কোনো এনার্জি লাগতেছে? লাগতেছে না, না। ফ্রি ফ্রি ঢুকেছে। এনার্জিটা কার জন্য ইউজ হয়েছিল? ইউজটা হয়েছিল সোডিয়ামের সোডিয়াম। জন্য, কিন্তু গ্লুকোজ ফ্রি সাথে। তাহলে এই যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমি কি বুঝতে পারছি তোমাদেরকে? হ্যাঁ, যদি না বুঝলে কি করবা, মুখস্থ করবা, ঠিক আছে? এরপর আসো কাউন্টার ট্রান্সপোর্ট। কাউন্টার ট্রান্সপোর্ট কি? এইটা হচ্ছে, এরা একটা শর্ত সেম দেয় জাস্ট এক্সচেঞ্জ হবে, হ্যাঁ, অপোজিটে যাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে যে, ঠিক আছে, আমি তোমাকে কি দিব, সোডিয়াম আমি তোমার ভিতরে ঢুকতে নিব, কিন্তু বের করে দিতে হবে আরেকটা কি, কি মনে করো যে ক্যালসিয়াম বা কোনো কিছু, ক্যালসিয়াম, ঠিক আছে? তার মানে আগেরটা কি হয়েছিল, দুইটা একসাথে ঢুকতেছিল, হ্যাঁ, আর এটাতে একটা ঢুকছে আর একটা বের হয়েছে। তাহলে এখানে এখানে মূল মূল এনার্জি কোথায় ইউজ হয়েছে? সোডিয়ামের জন্য ইউজ হয়েছে। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, মনে করো যে এটা হচ্ছে ফ্রিজ, কিনো না তোমরা, মেয়েরা ফ্রিজ কিনো না? ফ্রিজের এক্সচেঞ্জ অফার থাকে না, হ্যাঁ না? নতুন একটা ফ্রিজ কিনলা,
হ্যাঁ, সেটা পুরাতনটা দিয়ে নতুনটা নিয়ে চলে আসলা, তাহলে একটা ঢুকলো আর একটা কি হলো, বের হলো না? বিনিময়ে তুমি নতুনটার জন্য টাকা দিছো, কিন্তু পুরাতনটা ধরো কিছু একটা টাকা ডিসকাউন্ট দিয়ে তোমাকে দিয়ে দিছে। তাহলে আমরা আমরা পারবো কো ট্রান্সপোর্টার এবং কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট অলওয়েজ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এইগুলো সব কিছুর, হ্যাঁ, ফলাফল হচ্ছে কো ট্রান্সপোর্ট এবং কাউন্টার ট্রান্সপোর্ট ইজ দ্য রেজাল্ট অফ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, হোয়ার ডাইরেক্টলি এনার্জি ইজ নট ইউজড বাট ইনডাইরেক্টলি ইউজ হয়, তাই না? আলটিমেটলি তোমার পকেটের টাকা গেল না? তো ভাইয়া যদি পরীক্ষায় মানে এটা থেকে প্রশ্ন আসে তাহলে কি এই যে কো অ্যান্ড কাউন্টার এই দুটো কি মেনশন থাকবে না থাকবে না? ওইগুলো হচ্ছে তোমার অ্যান্টিপোড ট্যান্টিপোড, অন্য একটা শব্দ ওইখানে ইউজ করে দিতে পারে, বা সেম সেম ডিরেকশনে যায়, একটু ঘোরাতে পারে, কিন্তু মূল প্যাথোলজি যে, মানে মূল জিনিসটা যে তুমি জানে রাখবা যে হয় সোডিয়ামের সাথে যাবে, না হলে সোডিয়ামের অ্যান্টি হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই। কো ট্রান্সপোর্ট বা অ্যান্টি ট্রান্সপোর্ট, ওই কো এর জায়গা বা সেম সেম ডিরেকশনে যায়, হ্যাঁ, বা অপোজিট ডিরেকশনে যায়, এইরকম কোন একটা শব্দ একটা ইউজ করতে পারে, কারণ ইংলিশের তো শব্দের ভান্ডারের অভাব নাই, সারা কোন একটা দিয়ে। কিন্তু তুমি বুঝতে বুঝতে পারবা, তুমি যদি জেনে থাকো বিষয়টা যে কি হয়, মূল মেকানিজম তুমি জানবা। একটাতে হয় কি হয়, সোডিয়ামের সাথে গ্লুকোজ ভিতরে ঢুকবে, না হলে কি হবে, অপর দিকে আরেকটা, বের একটা হবে। ঢুকবে আরেকটা বের হবে। ঠিক আছে, এইটা এইটা মনে রাখবা। এখন ওরা শব্দ সরাসরি এই শব্দ না দেয়, এর সিমিলার কোন একটা শব্দ ইউজ করতেও পারে। দিস ইজ পোস্ট গ্রাজুয়েশন। ঠিক আছে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো শব্দ ইউজ করা, কিন্তু মূল থিমটা সেম রাখবে। বুঝতে পারছো? ঠিক আছে ভাই। মূল জি থিমটা ভাই। সেম থাকবে। হ্যাঁ, মূল থিম সেম থাকবে, ঠিক কিন্তু আছে। শব্দ বিভিন্ন শব্দ ইউজ করতে পারে ঘুরে ফিরে, কিন্তু থিমটা এক থাকবে। পরের পেজে আসো, দেখো, পাইছো? আরে ঠাডা মুখস্থ করে ফেলবে, এই কয়েকটাই আছে তো, ঘুরে ফিরে এই কয়টাই বলবে। হ্যাঁ, এর বাইরে আর কোনো নাই কিন্তু, হ্যাঁ, এই যে যে দুই তিনটা আছে না, হ্যাঁ, এই দুই তিনটার বাইরে আর কোনো ট্রান্সপোর্টারই নাই। সোডিয়ামের সাথে দেখো, সোডিয়াম দেখো, কো ট্রান্সপোর্ট গুলো সবগুলো কি সোডিয়ামের সাথে, হয় গ্লুকোজ, নালে অ্যামাইনো অ্যাসিড, নালে ফসফেট, গেল। ঠিক আছে, আরেকটা আছে কি কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়ামের সাথে ক্যালসিয়াম, সোডিয়ামের সাথে হাইড্রোজেন, আর ক্লোরাইডের সাথে বাইকার্বনেট। তার মানে হচ্ছে কি, দেখো, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, কারণ এক্সচেঞ্জ কখন হবে, পজিটিভ পজিটিভে এক্সচেঞ্জ হবে, নেগেটিভ নেগেটিভে এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, বুঝে গেছে? হ্যাঁ, প্যাসিভ ট্রান্সপোর্ট, হ্যাঁ, প্যাসিভ ট্রান্সপোর্ট তো আমরা পড়ছি, তাই না? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মধ্যে, তাই না? এক জায়গায় বেশি থাকলে আরেক জায়গায় চলে যাবে, তাই না? পানি যেদিকে কম থাকবে সেদিকে সবসময় যাবে, ডিপেন্ডেন্ট পার্টে। এরপরে আসো, দেখো 5 নাম্বার পেজে, দেখো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে পার্থক্য আছে, দেখো। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টসের এগেনস্টে হবে না? ল থেকে হাই গেল, লো থেকে হাইতে যাবে না? হাই থেকে লো। এই জন্য তো এনার্জি লাগবে, তাছাড়া এনার্জি এটা কি লাগবে? মাত্রা? জি ভাই। হ্যাঁ, যেমন নিচ থেকে উপরে তুলতেই তো এনার্জি লাগতেছে, উপর থেকে নিচে তুলতে লাগতেছে। হ্যাঁ, না। আচ্ছা, তারপরে দেখো এখানে এনার্জি লাগবে, এখানে লাগবে না। ঠিক আছে, ক্যারিয়ার প্রোটিন এখানে লাগবে, এখানে লাগবে। তারপরে মেমব্রেন অবশ্যই লাগবে, এখানে মেমব্রেন থাকলেও হবে, না থাকলেও হবে। মেমব্রেন না থাকলে গ্রেডিয়েন্ট হবে? মেমব্রেন না থাকলে গ্রেডিয়েন্ট হবে? এই পাশে যে বেশি, এই পাশে কম, তার মানে মাঝখান থেকে কি করতে হবে, পর্দা থাকতে দেওয়াল হবে। দিতে হবে না? দেওয়াল না দিলে কি ওই পারে বেশি থাকবে না, পানি? জাস্ট একবার রিডিং দিও। ওই একই জিনিস দেখো, পরের পেজেও ওই একই জিনিস বারবার লিখছে। হ্যাঁ, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। পাশে যেটা কম আছে সেই পাশে সেটা চলে যাবে।
তাই না? বেশির দিক থেকে কম দিকে যাবে। আমার ঠিক আছে। একবার রিডিং দিও, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। বোঝার মতো ছিল তাহলে আমাদের এইগুলোই। খুব কঠিন লাগলো? হুম, কঠিন লাগে নাই? সহজ লাগছে? আচ্ছা, এবার আসো মেমব্রেন পটেনশিয়াল, 14 নম্বর পেজ। মেমব্রেন পটেনশিয়াল। মেমব্রেন পটেনশিয়াল, আচ্ছা। মেমব্রেন পটেনশিয়াল বলতে কি বোঝায়? এই যে একটা সেল, হ্যাঁ, সেলের ভিতরে কি থাকে আমরা জানি, পটাশিয়াম থাকে, তাই না? প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর কি থাকে বলতো সেলের ভিতরে? বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, তাই না? কেএমপি মনে আছে? আইসিপি কেএমপি কেএমপি পটাশিয়াম, প্লেয়ার, এতে কেএমপি ম্যাগনেসিয়াম, প্লেয়ার, পিতে প্রোটিন, প্রোটিন, আর একটা হচ্ছে কি পিতে ফসফেট, তাই না? ফসফেট। এগুলো হুম, তাহলে শুধু এর মধ্যে শুধুমাত্র পটাশিয়ামটা কি পজিটিভ, আর বাদ বাকি সবগুলো নেগেটিভ না? বুঝো নাই? জি ভাইয়া। পিও ফ্লোরাইড নেগেটিভ না? দেখো অ্যামাইনো অ্যাসিড এগুলো নেগেটিভ সব, হ্যাঁ, প্রোটিন এগুলো সব নেগেটিভলি চার্জ। তাহলে একটা সেলের, হ্যাঁ, একটা সেলের ভিতরে কে, একটু পরে ব্রেক দেবো, এখন না, আরে ব্রেকের সময় হয়ে গেছে। কিন্তু তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে কিন্তু আমার কথা শুনতে পাবে না। তার মানে তুমি রেস্টিং এ যখন থাকবা, বা যে কোনো সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে এটাকে কার্যকরী করাতে হলে সেলটাকে নেগেটিভ থেকে পজিটিভ আয়নে নিয়ে আসতে হবে। এবং হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ যখন দেখো, তোমাকে আমি ডাকলাম প্রথমে, ঠিক আছে, শাহাদত, উঠলা না, তাই না? একটা মানুষ ঘুমালে এরকম হয়, শাহাদত উঠলা না, তখন পরে আমি কি করবো বলো তো? আরেকটু জোরে ডাকবো না, শাহাদত, শাহাদত। যখন তুমি উঠে গেলা, একবার যখন তোমার ঘুম ভেঙে গেছে, তখন তুমি নিজে নিজে অ্যাক্টিভ। আর কিছু করতে হবে তোমাকে? ঠিক সেলগুলো, সেলগুলো, হ্যাঁ, দেখো আমরা একটা গ্রাফ দ্বারা যদি ইয়ে করি, বিশেষ করে এসএ নোট, আমরা এসএ নোট কোথায় থাকে বলো তো? এসএ নোট কোথায় থাকে? রাইট এট্রিয়ামে। এটা মনে করো যে মাইনাস -50 না? এসএ নোটের কতটা? -55 to 60। আচ্ছা, -60 ধরি, হ্যাঁ, তার আগেরটা কত হবে? -30, তারপরে এখানে 0, এইখানে হচ্ছে, তারপরে 0-র পরে কত শুরু হবে? প্লাস, ধরো 30, হ্যাঁ, +40। এখন কার্ডিয়াক সেল, ভালো করে শোনো, কার্ডিয়াক সেল নরমালি ধরো এই অবস্থায় আছে। যখন কার্ডিয়াক সেলের ভিতরে আমরা আস্তে আস্তে যখন তুমি সোডিয়াম ঢুকাবা, তখন এটা আস্তে আস্তে কি হবে বলো তো? আস্তে আস্তে এই নেগেটিভটা আস্তে আস্তে কি হবে? 0-র দিকে চলে যাবে না? আমি তোমাদেরকে বোঝাতে পারছি? হুম, নেগেটিভিটি আস্তে আস্তে কমবে না? দেখো, যখন আস্তে আস্তে যখন সোডিয়াম, কিছু কিছু এই কার্ডিয়াক সেলের মধ্যে কিছু লিকি সোডিয়াম চ্যানেল থাকে, এটা কন্টিনিউয়াসলি আস্তে আস্তে কি ঢুকে? সোডিয়াম ঢোকা শুরু করে। সোডিয়াম যত আস্তে আস্তে সোডিয়াম ঢুকবে, তত আস্তে আস্তে এই যে নেগেটিভিটি থেকে কত, এটা 0 পয়েন্ট, এই যে এটা একটা সময় কি কোথায় যাবে? 0 চলে যাবে। পজিটিভ হবে। তারপরে আরো যদি ঢুকতে থাকে, একটা সময় কি হবে? নেগেটিভের থেকে আস্তে আস্তে প্লাসে চলে গেল। যখনই +40 হবে, দেখো কি হবে, যখনই +40 হবে, তখনই এই সেলটাকে আর কিছু করা লাগবে না, ও নিজে নিজে কি করবে? স্টিমুলেশন দেবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ওই যে আমি বললাম না, প্রথমে আস্তে আস্তে ডাকলাম, ডাকে একটা সময় যখন দেখবা যে পুরোপুরি তোমার ঘুম ভেঙে গেছে, তখন আর তোমাকে ডাকতে হবে? ও তখন নিজে নিজে কি হবে? নিজে নিজে তখন স্টিমুলেশন হবে। এই স্টিমুলেশনটা পরের সেলকে দিবে, পরের স্টিমুলেশনটা আরেকটা সেলকে দিবে, এইভাবে কি হবে? ডিপোলারাইজেশন রিপোলারাইজেশনের মাধ্যমে হার্ট কন্ট্যাক্ট করে। এগুলো আমরা আরো পরে বুঝবো। জাস্ট বুঝে রাখো যে তাহলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কি? একটা সেল নর্মালি রেস্ট অবস্থায়
যে পটেনশিয়াল থাকে, যতটুকু এর মধ্যে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট থাকে, সেটাকে বলা হয় রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এতটুকু বুঝছো? এবং এই সেলটাকে কার্যকরী করতে হলে এটাকে কি করতে হবে? তার কার্যকরী যে ইয়ে আছে সেই পর্যন্ত পর্যন্ত কি দিতে হবে? তোমাকে স্টিমুলেশন দিতে হবে। মনে থাকবে? আচ্ছা, দেখো ইম্পর্টেন্স অফ মেমব্রেন পটেনশিয়াল। দেখো এটার মাধ্যমে কি হয়? কন্ডাকশন এন্ড প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস, একটা থেকে আরেকটা ইম্পালস গুলো যায়। তাহলে একটা এই সেলটা যখন স্টিমুলেশন হবে, ঠিক আছে, এই সেলটা কোনটা দিবে, আরেকটা দিবে, আরেকটা দিবে, এভাবে উপর থেকে আস্তে আস্তে স্টিমুলেশন নিচের দিকে আসে। তারপরে হচ্ছে দেখো মাসল কন্ট্রাকশনে সাহায্য করে, হ্যাঁ, কার্ডিয়াক ইম্পালস তৈরি করতে সাহায্য করে। তারপরে ইনফ্লাক্স অফ ইফ্লাক্স, কোনো আয়ন যদি ভিতরে ঢুকায় এবং বাইরে করাতে সাহায্য করে। তারপরে সেল সেক্রেশনে সাহায্য করে, সিলিয়ার মুভমেন্টে সাহায্য করে। মানে ওভারঅল পুরা বডির সবগুলো কাজই কি করে? সেলে করে না? সেল করে না? তোমার আমাদের বডি কি দ্য কালেকশন অফ সেল। তাহলে সেলকে দিয়েই তুমি কি করাচ্ছ? কাজ করাচ্ছ। আমার দেখো এই যে হাতের মাসলের সেলগুলো কি করতেছে? আস্তে আস্তে কন্ট্রাক্ট করতেছে। হুম, তার মানে ইম্পালসটা কোত্থেকে আসতেছে? ব্রেন থেকে আসতেছে না? হুম, হুম, আবার হুম, আমি ইচ্ছা করলে আবার কি করতেছি? রিল্যাক্স করতেছি। তেমন আছে কন্টিনিউয়াসলি ডিপোলারাইজেশন হচ্ছে আর রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন কি আর রিপোলারাইজেশন, দুইটা শব্দ আমরা বললাম। এই যে সেলটা মাইনাসের থেকে আস্তে আস্তে প্লাসের দিকে যে নিয়ে আসলা, তুমি সেলের ভিতরে যে পজিটিভ আয়ন ঢোকালা, দ্যাট ইজ কল্ড ডিপোলারাইজেশন। তাহলে ডিপোলারাইজেশনকে, একটা নেগেটিভিটি থেকে সেলটাকে পজিটিভিটির দিকে নিয়ে আসাকে কি বলা হয়? ডিপোলারাইজেশন। তার মানে হচ্ছে দেখো আমার সেল এখন এখন একদম নর্মালি রেস্টে আছে। তার মানে ডিপোলারাইজেশন যখন করবে তখন আস্তে আস্তে কি করবে? কন্টাক্ট করতেছে, দেখছো? তাহলে কি করলো? এই যে কন্টাক্ট করছে মানে কি করতেছে? ডিপোলারাইজেশন হচ্ছে সেল। তাহলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হলে কি করতে হবে বলো তো? রিপোলারাইজেশন করতে হবে। তার মানে আবার সেলের ভিতরে কি করতে হবে? নেগেটিভ আয়ন আবার ঢুকাতে হবে। আমি কি বুঝাতে পারছি? এতটুকু বুঝছো ডিপোলারাইজেশন এবং লিপোলারাইজেশন কি? হ্যাঁ, দেখো এই পাশে দেখো 15 নাম্বার পেজে একটা ছবি দেওয়া আছে, দেখছো? রেস্টিং রেস্টিং অবস্থায় দেখো 90, তারপরে ডিপোলারাইজেশন হয়েছে। হ্যাঁ, একটা গ্রাফ দেওয়া আছে, পাইছো? ডিপোলারাইজেশন হওয়ার পরে কি হয়েছে? ওভারশুট হয়ে কার্যকরী তার কাজটা শেষ করে আবার কি হয়েছে? রিপোলারাইজেশন হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। ক্লিয়ার? এই একটা ছবি দেখলে তুমি সবকিছু, আরো অনেক কিছু আছে, এগুলো এত কিছু এখন পড়ার দরকার নাই, জাস্ট এতটুকুই পড়ে রাখো। হ্যাঁ।